শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। কল্লোল যুগের বাঙালি সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন অবনীনাথ রায়। জন্মগ্রহণ করেন 1895 সালে। তারপর শান্তিনিকেতনে লেখাপড়া এবং পরবর্তীকালে মিরাটে মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন অবনীনাথ। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে ভোরের আলো, অপরূপ, তনুতীর্থ, অতীশ দি গ্রেট, অনুচ্চারিত ইত্যাদি। আজ গল্প স্বল্পতে থাকছে অবনীনাথ রায় রচিত ছোট গল্প মাস্টার মশাই। গল্প পাঠে অর্ণব, রিয়া, রাজীব এবং গোপা। শুরু হচ্ছে মাস্টার মশাই। চকদিঘির জমিদারি সেরেস্তায় আমি চাকরি করতাম। বাবুরা বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন। কালে ভদ্রে চকদিঘি আসতেন। আমরা 5-6 জন আমলা চকদিঘির কাছারি বাড়িতে থাকতাম। নায়েব, কারকুন প্রভৃতি ছাড়া আমাদের সঙ্গে একজন মাস্টার থাকতেন। তিনি চকদিঘি স্কুলে শিক্ষকতা করতেন। সেবার পুজোর সময় বাবুরা চকদিঘি এলেন। কাছারি একেবারে সরগরম। পাইক, বরকন্দাজ চারিদিকে ছোটাছুটি করছে। দোতলার হলঘরের মেঝেই ঝাঁঝিম পাতা হলো। সেখানে নানা রকম গান এবং বাজনার যন্ত্রসঙ্গীতের মধুর ধ্বনিতে চারিদিকের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কিন্তু একদিন সকলেরই মুখে বিষাদের ছায়া দেখা গেল। হঠাৎ মাস্টারমশাই কলেরা রোগে আক্রান্ত হয়েছেন। সেই সন্ধ্যাবেলায় মাস্টারমশাইয়ের জীবনান্ত হল। মাস্টারমশাই হলঘরের পাশে একটা ছোট কুঠুরিতে থাকতেন। তার মৃতদেহ নামিয়ে আনার সময় একটা গোলমাল তৈরি হলো। ছোট কুঠুরি থেকে লাশ বের করে সিঁড়ি দিয়ে নামালে অন্দরমহলের কিছুটা অংশ চোখে পড়ে। সেখানে গিন্নিমা বেঁকে বসলেন। তিনি বললেন, আত্মীয় স্বজন নয়, কিছু নয়, পরের মরা আমি কিছুতেই আমার ঘরের পাশ দিয়ে আমি নিয়ে যেতে দেবো না। তোমরা অন্য কোনো উপায়ে লাশ নামাবার ব্যবস্থা করো। অনেক আবেদন নিবেদন করেও গিন্নিমার মতের পরিবর্তন করা গেল না। মাস্টারমশাই ছিলেন জাতিতে কায়স্থ, আমারই স্বজাতি। তাকে শ্মশানে নিয়ে যাওয়ার লোকেরও অভাব। একে কলেরায় মারা গেছেন, তার উপরই গিন্নিমায়ের বিরুদ্ধতা সকলের কানে পৌঁছতে দেরি হলো না। সবাই ভাবতে লাগলো যে আমারই বা কি দায় পড়েছে। অবশেষে মৃতদেহের পায়ে দড়ি বেঁধে ছাদের গা বেয়ে নিচে নামিয়ে দেওয়া হলো। আমি 2-1 জন বরকন্দাজকে রাজি করালাম। তারপর কোনো মতে মৃতদেহটাকে শ্মশানে বয়ে নিয়ে গিয়ে দাহ করে এলাম। এই ঘটনার 2-1 দিন পরে বাবুরা আবার সপরিবারে কলকাতায় চলে গেলেন। কিন্তু এইবার ভূতের উপদ্রব আরম্ভ হল। সন্ধ্যার কিছুটা পরেই খড়ম পায়ে কে যেন বাইরের ছাতে হলঘরে খটখট করে বেড়াচ্ছে। তারই আওয়াজ কানে আসতে লাগলো। আমরা সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করে শুতাম। রাত্রে হঠাৎ শোনা গেল খড়াত করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে সমস্ত ঘরের দরজা এবং জানলা একসঙ্গে খুলে গেল। অন্যান্য আমলা, কারকুন যারা কাছারি বাড়িতে ঘুমোতেন, তারা ক্রমশই এক একটা অজুহাত দেখিয়ে অন্য জায়গায় শুতে চলে গেলেন। বাকি রইলাম কেবল একলা আমি। আমার অন্য জায়গায় শুতে যাওয়ার উপায় ছিল না, কারণ আমার কাছে থাকতো মালখানার চাবি, অর্থাৎ আমি হলাম গিয়ে ক্যাশিয়ার। হলের এক পাশে যেমন মাস্টারমশাইয়ের ঘর ছিল, তার অপর দিকে ছিল মালখানার ঘর। আর সেই ঘরে লোহার সিন্দুকের পাশে ছিল আমার শোয়ার বিছানা। অন্য কারোর হাতে চাবি না দেওয়া পর্যন্ত সেই ঘরে আমার আটকে থাকা ছাড়া অন্য কোনো উপায় রইল না। সত্যি তখন যে রাতগুলো কেটেছে সেটা মনে করলে সত্যিই হাসি পায়। সন্ধ্যার আগেই আমরা খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যে এসে ঢুকতাম। সকাল হওয়ার আগে আর ঘর থেকে বের হতাম না। রাত্রে শৌচাদির প্রয়োজন হলে তার ব্যবস্থা ঘরের মধ্যেই ছিল। আমি শুতাম সেই খাটটার ওপর, আর নিচে মেঝেই পাশাপাশি শুতো 4-5 জন ভোজপুরি দারোয়ান। একদিন তাহাদের মধ্যে একজন দারোয়ান বীরত্ব দেখাতে গিয়ে বিপদে পড়েছিল। সেই দারোয়ানটির নাম ছিল শালগ্রাম সিং। সে মফস্বল থেকে নতুন কাছারি বাড়ি এসেছিল। বিহারের কোনো একটা গ্রামে তার বাড়ি।
সে ভাঙা ভাঙা বাংলায় বলল, বাবু, ভূত আবার কোন জানোয়ার আছে? আমাকে একটা হাতিয়ার দিন, আমি আজ ভূতকে জব্দ করব। তার চেহারাটা ছিল সন্ডা মার্কা, যেমন লম্বা তেমনই চওড়া। বোধহয় বেশি দিন বাংলাদেশে আসেনি, কারণ ওরা যখন দেশ থেকে বাংলাদেশে প্রথম চাকরি করতে আসে তখন সকলেরই চেহারা থাকে ভালো। তারপর বাংলাদেশের ম্যালেরিয়া একবার ধরলে আর ছাড়তে চায় না, তখন শরীরও যায় ভেঙে আর সাহসও যায় মরে। সন্ধ্যার আগেই সেদিন শালগ্রাম সিং ভূতকে জব্দ করার জন্য সাজ পোশাক পরে তৈরি হলো। মাথায় লম্বা একটা পাগড়ি বাঁধল, গায়ে জামা পরল, আর এক হাতে নিল একটা ঢাল এবং আরেক হাতে একটা তলোয়ার। তার পোশাক দেখে আমি তো আর মনে মনে হেসে বাঁচি না। সে মনে করেছে ভূত যেন তার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। কিছুটা রাত হতেই হল ঘরের মধ্যে খটখট করে খড়মের আওয়াজ কানে আসতে লাগলো, যেন কে খুব ধীর পায়ে সেখানে হেঁটে বেড়াচ্ছে। সে রাত্রি ছিল শুক্লপক্ষের রাত্রি, পূর্ণিমা বা তারই কাছাকাছি কোনো একটা তিথি হবে। আমরা দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিলাম। এইবার শালগ্রাম সিংকে ইশারা করে বাইরে যেতে বললাম। একটু পরেই একটা ভারী জিনিস পড়া শব্দ আমাদের কানে এলো। আমরা তখনই সকলে বাইরে বেরিয়ে দেখলাম হল ঘরের মেঝেই শালগ্রাম সিং অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন সকলে ধরাধরি করে শালগ্রাম সিংকে ঘরের মধ্যে নিয়ে এলাম এবং মুখে চোখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলাম। অনেকক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরে এলো তখন সে ঘরের চারপাশে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতে লাগলো। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাবু, আপনার ভূত ভালো লোক আছে না? কিন্তু সেদিন শেষ রাত্রে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন চারিদিক লাল রঙে ছেয়ে গেছে আর তার ভেতর দিয়ে আমি দৌড়ে পালাচ্ছি। আমার পেছনে ছুটে আসছেন মাস্টারমশাই। প্রাণপণে দৌড়ে যখন আর পারি না, তেষ্টায় বুকের ছাতি যখন শুকিয়ে উঠেছে এবং একটা অজানা আশঙ্কায় যখন আমার সারা শরীর থরথর করে কাঁপছে, এমন সময় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলাম গায়ের তাপে হাত যেন পুড়ে যাচ্ছে। মাথার কাছে থার্মোমিটার ছিল। দেহের উত্তাপ পরীক্ষা করে দেখলাম 105 ডিগ্রি জ্বর উঠেছে। এই জ্বর একইভাবে 7 দিন রইল, ছাড়ল তো নাই আর তার সাথে একটুও কমলও না। 7 দিন একরকম প্রায় অজ্ঞান হয়ে পড়ে রইলাম। আর এইসব পাড়াগাঁয়ে ডাক্তারের অভাব, আর তার উপর আমার জ্বর হলে মায়া করে ডাক্তার পাঠাবে এমন লোকও কেউ ছিল না। 7 দিন পর একদিন বিকেলে আপনা আপনি জ্বর ছেড়ে গেল। এই 7 দিন কিছুই একদম খাওয়া হয়নি বললেই হয়। কাজেই ভীষণ খিদে পাচ্ছিল, যেন বহুদিন কিছু খাইনি এরকম মনে হতে লাগলো। উঠে ঠাকুরকে জিজ্ঞেস করলাম হাঁড়িতে ভাত আছে কিনা। ঠাকুর বলল দুপুরের ভাত জল ঢেলে পান্তা করে রেখেছে, তরকারি কিছুই ছিল না, তাই কেবল লেবু আর নুন দিয়ে সেই পান্তা ভাতই খেতে হলো। তারপর চেয়ারটা নিয়ে ছাদের উপর একটু বিশ্রাম করার জন্য বসলাম। জমিদার বাড়ির পেছনের দিকে একটা বাগান ছিল, আর তার এক ধারে একটা পুকুর ছিল। পুকুরটা বহুদিনের পুরনো, তবে এটা যে খুব যত্ন করে তৈরি করা হয়েছিল সেটা এখন এই সিঁড়িগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায়। সুন্দর ঝকঝকে চওড়া সিঁড়িগুলো। জল কমে যাওয়ায় অনেক দূর পর্যন্ত পুকুরের মধ্যে নেমে গেছে। পুকুরের পেছনে বাগানের মধ্যে দিয়ে একটি পায়ে চলার পথ। এই পথ দিয়ে গ্রামের ছেলেমেয়েরা পুকুরে আসতো জল নিতে। ক্রমে বাগানের ওপর সূর্যদেব অস্ত গেলেন। পশ্চিমের আকাশ গোলাপি রঙে রঞ্জিত হয়ে উঠল। নারকেল গাছগুলোর মাথাগুলো মৃদুমন্দ বাতাসে আন্দোলিত হতে লাগল। মাঝে মধ্যে কিছু যাযাবর পাখি নারকেল গাছের মাথার ওপর দিয়ে উড়ে যেতে লাগল। ঠিক এই সময় পঞ্চানন চক্রবর্তী মহাশয়ের মেয়ে মহালক্ষ্মী পুকুরে জল নিতে এলো। সে আমাকে দাদামশাই বলে ডাকত। ছাতের দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে বলল, দাদামশাই, জ্বর সেরেছে? আজ কেমন আছো? আমি মুখে বললাম, জ্বরটা আজ সেরেছে লক্ষ্মী, ভালো আছি। 10-11 বছরের মেয়ে। পাড়াগাঁয়ের ম্যালেরিয়া আচ্ছন্ন স্বাস্থ্যের তুলনায় এবং গরিব বাপ মায়ের বাড়িতে যেমন যত্ন পায় তার তুলনায় লক্ষ্মীকে সুন্দরী বলা চলে।
কাছারিতে মাঝে মাঝে লক্ষ্মী আমার কাছে পেন্সিলের নিব নিয়ে আসতো। তার লেখাপড়া করার বড্ড শখ, অথচ বাড়িতে তার সরঞ্জাম সংগ্রহ করার একান্ত অভাব। লক্ষ্মী পুকুরে নেমে গেল। হঠাৎই তার ছোট ভাই বিলু কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে দিদি দিদি বলে এসে হাজির। ছোট্ট ছেলেটি দিদির খুব অনুগত, সেই তাকে কোলে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। লক্ষ্মী জল থেকেই হাঁ হাঁ করে উঠল, অনুনয় করে বলল, জলের ধারে এসো না লক্ষ্মীটি, পইটির উপর চুপ করে দাঁড়াও, আমি জল নিয়ে এসে তোমাকে কোলে নেব। কিন্তু সেই ছোট্ট বালক কি আর সে কথা শোনে? সে দিদির কাছে যাওয়ার জন্য লাফিয়ে জলে পড়ল এবং সঙ্গে সঙ্গে লক্ষ্মী এবং বিলু দুজনেই জলের মধ্যে ডুবে গেল। আমি ছাদ থেকে এই দৃশ্য দেখতে পেলাম। তক্ষুনি কিছু ভালো মন্দ বিচার না করে চিৎকার করে উঠলাম, লক্ষ্মী! এবং সঙ্গে সঙ্গে ছাদ থেকে লাফ দিলাম। সৌভাগ্যক্রমে দেওয়ালের গা ঘেঁষে বহুকালের জঞ্জাল জমা ছিল এরকম একটা জায়গায় পড়লাম, তাই শরীরে খুব একটা আঘাত লাগলো না। তারপর দৌড়ে পুকুরের জলে গিয়ে ডুব দিলাম। লক্ষ্মী এবং বিলুকে অচৈতন্য অবস্থায় যখন জল থেকে সিঁড়ির উপর টেনে তুললাম, তখন ঘাটে লোক জমে গেছে। আমার চিৎকারে পাড়ার লোক জমেছে। লক্ষ্মীর মা এসে ছেলে মেয়েদের বাড়ি নিয়ে গেলেন। দুজনেই জল খুব একটা বেশি খায়নি। কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর দুজনেরই জ্ঞান ফিরে এলো। হুঁশ হবার পর লক্ষ্মী ঘরের চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলো। তারপর আমাকে কাছে ডেকে বলল, দাদা মশাই, আমি তো নিজে নিজে জলে ডুবে যাইনি, আমাকে আর বিলুকে জলের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে। আমি অত্যন্ত অবাক হলাম। বললাম, সে কি লক্ষ্মী, জলে আবার ঠেলে ফেলে দেবে কে? লক্ষ্মী একটুক্ষণ চুপ করে থাকলো, তারপর দৃঢ় স্বরে বলল, সেই মাস্টার মশাই। ভারাক্রান্ত মনে কাছারি বাড়ি ফিরে এলাম। ভাবতে লাগলাম, এই কি অত্যাচার! আমাদের ছেড়ে শেষে নিরীহ বালক বালিকার উপর জুলুম করছে। খানিকটা রাত হলে আবার সেই অভ্যস্ত খড়মের শব্দ কানে আসতে লাগলো। আজ মনে মনে বড্ড ধিক্কার জন্মালো। মনে মনে বললাম, হে অশরীরী প্রেতাত্মা, তুমি কি ভাবছ মানুষ চিরকাল তোমার ওই রহস্য বুঝতে না পেরে ভয়ে বসে থাকবে? একদিন না একদিন তার কাছে তোমার ওই অজানা রহস্য উন্মোচন হবেই, এবং তোমাকে মানুষের কাছে পরাজয় স্বীকার করতেই হবে। ভোজপুরি দারোয়ানদের উদ্দেশ্য করে বললাম, দেখো পাড়ে, এরকম করে তো আর পারা যায় না। কতদিন এইরকম ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে থাকবো আর ঘরের মধ্যে বাহ্য প্রস্রাব করব? এরকম করে তো অনেক দিন হয়ে গেল। এইবার এর একটা ব্যবস্থা করা দরকার। আমরা তো শুধু খড়মের আওয়াজ শুনেই ভয়ে জড়সড় হয়ে আছি, একবারও দেখলাম না যে আওয়াজটা আসে কোথা থেকে। এই চলো তো একবার আজকে বেরিয়ে দেখি শব্দটা কোত্থেকে আসছে। ভোজপুরি দল একটু সন্ত্রস্ত হলো, কিন্তু মুখে বলল, চলিয়ে হুজুর। তারা সারিবদ্ধভাবে আমার ঠিক পেছনে দাঁড়ালো। দরজা খুলে ফেললাম। বাইরে পরিপূর্ণ জ্যোৎস্না, আর সেই আলোতে সমস্ত ছাদ একদম ভরে গেছে। বাগানের মধ্যে পুকুর, নারকেল গাছের ওপরটা এবং চারপাশের গাছপালা যেন রূপোর রঙে মুড়ে চিকচিক করছে। এতদিন একটা কাল্পনিক ভয়ে ঘরের মধ্যে বদ্ধ থেকে এই সমস্ত সৌন্দর্য উপভোগ করিনি ভেবে মনের মধ্যে একটা দুঃখ বোধ করছিলাম। আমরা বাইরে আসার সঙ্গে সঙ্গেই সেই খড়মের শব্দ বন্ধ হয়ে গেল। আমরা সমস্ত ছাদ এবং চারপাশের ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখে আশ্চর্য হলাম যে শোবার আগে আমরা প্রত্যেকটা ঘর বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু এখন দেখলাম প্রত্যেকটা ঘরের দরজা এবং জানলা খোলা, যেন হাঁ করে আছে। শুধু একটা ঘর চারিদিক থেকে বন্ধ, তার দরজা বা জানলার খড়খড়ি কিছুই খোলা নেই। এই ঘরটাতেই মাস্টারমশাই থাকতেন এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন। আমরা ঘরটা খুলবার যথেষ্ট চেষ্টা করলাম, কিন্তু যতদূর মনে পড়ছে ঘরের দরজায় তালা ছিল, কিন্তু তখন আর তালা দেখতে পেলাম না। মনে হলো ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে লাথি মেরেও কোনো ফল হলো না। সুতরাং সেই রাত্রের অভিযান শেষ করে আমরা ঘরে ফিরে এলাম। পরের দিন সকালে দেখলাম মাস্টারমশাইয়ের ঘরে তালা ঝোলানো আছে।
তালা খুলে ফেলা হলো। দেখা গেল ঘরের মধ্যে একটা তক্তপোষ রয়েছে, যার ওপর মাস্টারমশাই ঘুমোতেন। সাথে সামান্য কিছু আসবাব এবং কিছু ময়লা কাপড় চোপড়ও রয়েছেন। কিছু লোক দ্বারা সেই তক্তপোষ বের করে ফেললাম, ময়লা কাপড় চোপড় পুড়িয়ে দিলাম, ঘরের মেঝে এবং দেওয়াল ভালো করে ধোয়ালাম এবং ঘরের মাঝখানে ধুনুচিতে ধুনো জ্বালিয়ে দিলাম। ঘরটা পরিষ্কার হওয়ার পর যেন ঝকঝক করতে লাগলো। বলা বাহুল্য, সেদিন থেকে খড়মের শব্দ আর শুনতে পাইনি। কলকাতা থেকে বাবুরা এই খবর পেয়ে আমার বেতন বৃদ্ধি করে দিলেন এবং আমি যে ছুটির প্রার্থনা করেছিলাম তা নামঞ্জুর করলেন। আজ গল্প স্বল্পতে শুনলেন অবনীনাথ রায় রচিত ছোট গল্প মাস্টার মশাই। কথকের ভূমিকায় অর্ণব, লক্ষ্মীর চরিত্রে রিয়া, দারোয়ান রাজীব এবং গিন্নিমা গোপা। গল্পের সূত্রধর সৌমি, আবহ ও সম্পাদনা অর্ণব, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।